হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। প্ল্যাটফর্ম অফ বাংলাদেশের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের লেকচারটি শুরু করছি। আমি আমার আজকের লেকচারে আলোচনা করব কলয়েডের শ্রেণীবিভাগ নিয়ে। কলয়েডকে মূলত তিনটি বিষয়ের উপর বিভক্ত করা যায়। বিষয় তিনটি হচ্ছে বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম, দ্রাবকের প্রতি আসক্তি, বিস্তৃত পদার্থের ধরন। এই তিনটি বিষয়ের উপর মূলত কলয়েডের শ্রেণীবিভাগ করা যায়। এই তিনটি বিষয়ের মধ্যে আমরা আজকে জানব বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের প্রকৃতি অনুযায়ী কিভাবে কলয়েডকে আমরা ভাগ করতে পারি। এই দুটো টপিক নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। তাহলে দেখা যাক বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের উপর ভিত্তি করে কলয়েডকে কি কি শ্রেণীতে ভাগ করা যায়। বিস্তার দশা বলতে আমরা বুঝি যা বিস্তৃত, এবং বিস্তার মাধ্যম বলতে বুঝি যার মধ্যে বিস্তৃত, অর্থাৎ কোনো কলয়েড সিস্টেমের মধ্যে যার মধ্যে অর্থাৎ যে পদার্থের মধ্যে বা যে জায়গায় তোমার অন্য কোনো পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে বা বিস্তৃত অবস্থায় থাকে, যে মাধ্যমে, সেই মাধ্যমটাকে বলবো বিস্তার মাধ্যম। আর এই বিস্তার মাধ্যমে যে যা কি বিস্তৃত অবস্থায় থাকবে, যে কোনো পদার্থ, কঠিন পদার্থ হোক তরল পদার্থ হোক, সেটা হবে যে বিস্তৃত দশা। অর্থাৎ যেটা বিস্তৃত থাকবে সেটা হচ্ছে বিস্তৃত দশা, আর যার মধ্যে বিস্তৃত থাকবে সেটা হচ্ছে কি বিস্তার মাধ্যম। এই বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের প্রকৃতি অনুযায়ী, অর্থাৎ এটা কি কঠিন পদার্থ হবে নাকি তরল পদার্থ হবে নাকি বায়বীয় পদার্থ হবে, সেটার উপর ভিত্তি করে কলয়েডকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। বিস্তার মাধ্যমও কঠিন পদার্থ হয় এবং বিস্তার দশাও যদি কঠিন পদার্থ হয়, তাহলে যে কলয়েড সিস্টেমটা পাওয়া যায় সেটাকে বলতেছে কি কঠিন সল। বিস্তৃত দশা হচ্ছে কঠিন পদার্থ আর বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন পদার্থ। অর্থাৎ আমি এটা দ্বারা কি বুঝতে পারছি, সেটা হচ্ছে কঠিন সল হচ্ছে এমন একটা কলয়েড সিস্টেম যার বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন পদার্থ, অর্থাৎ যেটার মধ্যে, যে পদার্থের মধ্যে বিস্তৃত থাকবে সেটাও হচ্ছে কঠিন পদার্থ, আর যা বিস্তৃত থাকবে সেটাও হচ্ছে তোমার কি কঠিন পদার্থ। তাহলে যদি কঠিন সলের আমরা উদাহরণ বিবেচনা করি, তাহলে উদাহরণ কি হতে পারে? সংকর ধাতু। সংকর ধাতু বলতে বলতে তো আমরা বুঝি যে সংকর ধাতু হচ্ছে যে কি এক বা একাধিক ধাতুর মিশ্রণ। ঠিক আছে, তাহলে একটা ধাতুর মধ্যে অপর একটা ধাতু মিশ্রিত করা হচ্ছে। ঠিক আছে, তো যে ধাতুর মধ্যে ধাতু মিশ্রণ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে ধাতু কঠিন পদার্থ, আর অপর একটা ধাতু যে আমরা মিশ্রিত করতেছি সেটাও হচ্ছে কি কঠিন পদার্থ। তাহলে এখানে বিস্তার মাধ্যমও দেখা যাচ্ছে কঠিন পদার্থ, আর বিস্তার দশা যেটা তোমার বিস্তৃত আছে সেটাও হচ্ছে কি কঠিন পদার্থ। যেমন ধাতুর মধ্যে কি অপর একটা ধাতু বিস্তৃত আছে, তাহলে একটা যে ধাতুর মধ্যে বিস্তৃত আছে বলে তোমার এটা কি বিস্তার মাধ্যম, এবং ওই ধাতুর মধ্যে অপর একটি ধাতু বিস্তৃত আছে বলে ওটা হচ্ছে কি বিস্তৃত দশা। ঠিক আছে, তাহলে এটাও কঠিন পদার্থ, এটাও হচ্ছে কঠিন পদার্থ। একটা ধাতুর মধ্যে অপর একটা ধাতু মিশ্রিত অবস্থায় আছে, তাই যে ধাতুর মধ্যে মিশ্রিত আছে সেটা হচ্ছে বিস্তার মাধ্যম, আর যে ধাতুটা তোমার বিস্তৃত অবস্থায় আছে সেটা হচ্ছে কি বিস্তৃত দশা। তাহলে আশা করি এই ধরনটা বুঝতে পেরেছো যে কঠিন, বিস্তৃত মাধ্যম কঠিন, আর বিস্তৃত দশা হচ্ছে কঠিন। তাহলে এই ধরনের কলয়েড সিস্টেমকে আমরা কি বলবো? কঠিন সল। এবং কঠিন সলের উদাহরণ হচ্ছে কি সংকর ধাতু। বিস্তার মাধ্যম যদি তরল হয় আর বিস্তৃত দশা যদি কঠিন হয়, এর মানে কি বুঝাচ্ছি আমরা? যার মধ্যে তোমার বিস্তৃত থাকবে সেই মাধ্যমটা যদি তরল হয়, আর যে পদার্থটা তোমার বিস্তৃত থাকবে সেটা যদি কঠিন হয়, তাহলে এই দুটো মিলে যে কলয়েড সিস্টেম তৈরি হয় সেই কলয়েড সিস্টেমকে আমি বলবো শুধুমাত্র সল। এর আগেরটা ছিল কঠিন সল, অর্থাৎ দুটোই হচ্ছে তোমার কি কঠিন পদার্থ, অর্থাৎ বিস্তার মাধ্যমও কঠিন আর বিস্তৃত দশাও হচ্ছে কঠিন, কিন্তু এই ক্ষেত্রে বিস্তার মাধ্যম হচ্ছে তরল আর বিস্তৃত দশা হচ্ছে যে কি কঠিন। তাহলে এই ধরনের কলয়েড সিস্টেমকে আমি বলবো কি সল। এবং সলের উদাহরণ হতে পারে তেল রং। ঠিক আছে, তেল রং, তেলের মধ্যে, তেল একটা তরল পদার্থ, তেলের মধ্যে আমি রঙের দানা মিশ্রিত করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে রঙের দানাগুলো হচ্ছে কঠিন পদার্থ, আর তেলটা হচ্ছে কি তরল পদার্থ। অর্থাৎ তরল পদার্থের মধ্যে, তেলের মধ্যে রঙের দানা অর্থাৎ কঠিন পদার্থটা কি বিস্তৃত অবস্থায় থাকবে, এজন্য তেল রংকে আমি বলবো কি সল। অর্থাৎ সল হচ্ছে এমন একটা কলয়েডীয় সিস্টেম যার বিস্তার মাধ্যম হচ্ছে তরল এবং বিস্তৃত দশা হচ্ছে কি কঠিন। যদি বিস্তার মাধ্যমটা গ্যাস হয়,
যদি বিস্তার মাধ্যমটা গ্যাস হয় আর বিস্তৃত দশাটা যদি কঠিন হয়, অর্থাৎ কি যেই মাধ্যমে তোমার কি কণাগুলো তোমার ভাসমান থাকবে বা কি বিস্তৃত থাকবে, তার মাধ্যম গ্যাস হয় আর হচ্ছে বিস্তৃত দশা যদি কঠিন হয়, তাহলে যে কলয়েড সিস্টেমটা তৈরি হবে সেটা হবে কি কঠিন অ্যারোসল। এখন কঠিন অ্যারোসলের উদাহরণ কি হতে পারে? উদাহরণ দিলে ব্যাপারগুলো আসলে আমাদের বেশি ক্লিয়ার হয়, কারণ বাস্তব জীবনের সাথে এগুলো মিলে যায়, তো তখন আমাদের থেকে ওই পড়াগুলো কি মনে থাকে। তাহলে যদি আমি উদাহরণটা বিবেচনা করি, উদাহরণ কি হতে পারে কঠিন অ্যারোসলের? বায়ুতে ভাসমান ধূলিকণা, অর্থাৎ বায়ু তো গ্যাসীয়, ঠিক আছে, বায়ু হচ্ছে গ্যাসীয় পদার্থ। এরপর বায়ুতে যদি তোমার ধূলিকণাগুলো কি থাকে, উঠতে থাকে, তাই না? ধূলিকণাগুলো কি বায়ুর মধ্যে বিস্তৃত অবস্থায় থাকে, ঠিক আছে, চলাচল করে, বিস্তৃত অবস্থায় থাকে। তাই বায়ুটা হচ্ছে এখানে মাধ্যম হিসেবে বিবেচনা হচ্ছে, তাই বায়ুটা হচ্ছে তোমার কি গ্যাসীয় মাধ্যম। আর বায়ুতে যে ধূলিকণাগুলো আছে সেই ধূলিকণাগুলো হচ্ছে কি কঠিন পদার্থ। তাহলে এই বায়ুতে ভাসমান ধূলিকণাকে আমি কি বলতে পারি? কঠিন অ্যারোসল বলতে পারি। কেন? কারণ এই ধরনের কলয়েড সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় কি বিস্তার মাধ্যম হচ্ছে গ্যাস আর বিস্তৃত দশা হচ্ছে কি কঠিন। বিস্তার মাধ্যম আমি লিখেছি কঠিন, আর বিস্তৃত দশা লিখেছি কি তরল। অর্থাৎ যে মাধ্যমে বিস্তৃত থাকবে সেটা থাকবে কঠিন মাধ্যম, আর যে বিস্তৃত দশাটা মানে যে মাধ্যমে তোমার কি থাকবে বিস্তৃত থাকবে সেটা হচ্ছে যে কি তরল, ঠিক আছে। তাহলে এই ধরনের কলয়েড সিস্টেমকে আমরা বলতে পারি জেল। কি বলতে পারি? জেল। জেল হচ্ছে এমন একটা কলয়েড সিস্টেম যার বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন আর বিস্তৃত দশা হচ্ছে যে তরল। তাহলে এটার উদাহরণ কি হতে পারে? দধি। অর্থাৎ দুধের মধ্যে যদি আমি সামান্য পরিমাণে লেবু অথবা কি ভিনেগার দিই, পরিমাণ মতো ভিনেগার দিই, তাহলে দেখা যাবে যে কি ওই দুধের কণাগুলো কি জমাট বেঁধে যায়, ঠিক আছে, আর পানিটা একদিকে হয়ে যায়, দুধের কণাগুলো একদিকে চলে আসে, অর্থাৎ জমাট বেঁধে যায়, ঠিক আছে। তাহলে ওই অবস্থায় যে দধিটা তৈরি হয়, তাহলে দধিটা যে জমাট বেঁধে যাচ্ছে সেটা হচ্ছে তোমার কঠিন পদার্থ, আর ওই কঠিন পদার্থের মধ্যে তোমার যে ওই মানে যে এক্সট্রা যে কি পানিটা থেকে যায় সেটা হচ্ছে যে কি তরল পদার্থ। ওই পানিটা ওই কঠিন পদার্থের মধ্যে ওই দধির মধ্যে কি থাকে? বিস্তৃত থাকে। তাহলে দধির মধ্যে তরল পদার্থটা বিস্তৃত থাকে, পানিটা বিস্তৃত থাকে, তাই এখানে বিস্তৃত দশা হচ্ছে তরল আর কঠিন মাধ্যমটা হচ্ছে কঠিন, কারণ দধির মধ্যে যেটা জমাট বাঁধা উপাদান সেটার মধ্যে তোমার কি তরলটা কিন্তু বিস্তৃত আছে। তাই এখানে মাধ্যম হচ্ছে বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন আর বিস্তৃত দশা হচ্ছে তরল। আর এই ধরনের কলয়েড সিস্টেমকে বলবো আমি কি জেল, যার উদাহরণ হচ্ছে কি দধি। বিস্তৃত দশা হচ্ছে তরল আর বিস্তার মাধ্যম হচ্ছে গ্যাস। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা কলয়েড সিস্টেম হবে যার মধ্যে বিস্তার মাধ্যম হবে যে গ্যাস আর হচ্ছে যে তোমার বিস্তৃত দশাটা হচ্ছে যে তরল, অর্থাৎ গ্যাসীয় মাধ্যমে কোনো তরল পদার্থ কি থাকবে? বিস্তৃত থাকবে। তাহলে এই ধরনের কলয়েড সিস্টেমকে বলবো আমরা অ্যারোসল। তাহলে তরল অ্যারোসল বলতে আমরা কি বুঝবো? যে তরল অ্যারোসল হচ্ছে এমন একটা কলয়েড সিস্টেম যার বিস্তার মাধ্যম হচ্ছে যে গ্যাস এবং বিস্তৃত দশা হচ্ছে যে তরল, অর্থাৎ গ্যাসীয় মাধ্যমে কোনো তরল কণা কি থাকবে? বিস্তৃত থাকবে। তরল অ্যারোসলের উদাহরণ হতে পারে কুয়াশা বা মেঘ। কুয়াশার ক্ষেত্রে আমরা দেখব যে কুয়াশা হচ্ছে যে তোমার কি গ্যাসীয় পদার্থের মধ্যে পানির কণাগুলো কিন্তু কুয়াশার ক্ষেত্রে বিস্তৃত থাকে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমার গ্যাসের মধ্যে গ্যাসীয় মাধ্যমের মধ্যে পানির কণাগুলো বিস্তৃত আছে। পানির কণা মানে কি তরল, ঠিক আছে, তরল পদার্থ। তাই এটাকে আমি কুয়াশাকে বলতে পারি কি তরল অ্যারোসল। একইভাবে মেঘকেও আমরা কি বলতে পারি? তরল অ্যারোসল, কারণ মেঘের মধ্যেও পানির কণাগুলো তোমার কি বিস্তৃত থাকে, যেটা হচ্ছে যে বিস্তৃত দশা হিসেবে আছে তরল পদার্থ। আর মেঘের মধ্যে যে গ্যাসীয় উপাদান থাকে সেটা হচ্ছে মাধ্যম, বিস্তার মাধ্যম। তাই এখানে তরল অ্যারোসল অথবা মানে অর্থাৎ কুয়াশা বা মেঘ হচ্ছে তরল অ্যারোসল যার বিস্তার মাধ্যম হচ্ছে গ্যাস আর বিস্তৃত দশা হচ্ছে যে কি তরল, যেটা কি পানি বিন্দু আকারে থাকে। এই ক্ষেত্রে আমি কি লিখেছি? বিস্তার মাধ্যম হচ্ছে তরল, বিস্তৃত দশাও হচ্ছে তরল, অর্থাৎ তরল মাধ্যমে কোনো তরল পদার্থ কি থাকবে? বিস্তৃত থাকবে। তাহলে এই ধরনের কলয়েড সিস্টেমকে আমরা বলতে পারি কি ইমালশনের উদাহরণ হতে পারে তেলে পানি অথবা পানিতে তেল, ঠিক আছে। তেল আর পানি কিন্তু কখনো কি আমরা তো সবাই জানি কথাটা, তেলে জলে কখনো মিশ খায় না, ঠিক আছে। তো তেলে জলে মিশ খায় না, অর্থাৎ তেল আর পানি, তোমার তেলের মধ্যে যদি পানি দেই তখন ওটা তোমার কি অমিশ্রণীয় অবস্থায় থাকে, ঠিক আছে। তবে তেলের মধ্যে পানিটা কি বিস্তৃত অবস্থায় থাকে। তাহলে পানিটাও এখানে তরল পদার্থ, তেলটাও হচ্ছে যে কি তরল পদার্থ। তেলের মধ্যে বিস্তৃত আছে তাই তেলটাও তরল পদার্থ, অর্থাৎ বিস্তার মাধ্যম, এবং পানি বিস্তৃত আছে তাই পানিটা হচ্ছে কি বিস্তৃত দশা। একইভাবে যদি আমি উল্টাটা বিবেচনা করি, পানিতে তেল, তাহলে পানিতে তেল হলে তখন পানি হয়ে যাবে বিস্তার মাধ্যম আর তেল হয়ে যাবে কি বিস্তৃত দশা, ঠিক আছে। তাহলে আশা করি এই
কলয়েড সিস্টেমটা এই ধরনটা আমরা বুঝতে পেরেছি যে ইমালশন মানে কি, বিস্তার মাধ্যম হচ্ছে তরল আর বিস্তৃত দশাও হচ্ছে যে কি তরল, উভয়ই হবে তরল, এবং তরল তরল মিশ্রণকে আমি কি বলবো, ইমালশন। ঠিক আছে, এবং উদাহরণ হতে পারে কি তেলে পানি অথবা পানিতে তেল। ফোম, কলয়েড সিস্টেম লিখেছি ফোম, অর্থাৎ ফোমটা হচ্ছে এমন একটা কলয়েড সিস্টেম যার বিস্তার মাধ্যম হচ্ছে তরল এবং বিস্তৃত দশা হচ্ছে গ্যাস, অর্থাৎ তরল মাধ্যমে গ্যাসীয় উপাদানটা কি বিস্তৃত থাকবে। আমি উদাহরণ কি লিখেছি, সাবানের ফেনা, অর্থাৎ সাবান পানিতে যখন ফেনা ওঠে তখন যে বলগুলো সৃষ্টি হয় ওটার ভেতরে কিন্তু গ্যাসীয় উপাদান থাকে, ঠিক আছে, গ্যাস থাকে। ঠিক আছে, তো সাবান পানিটা হচ্ছে কি তরল পদার্থ, তো সাবান পানির উপরে তোমার কি ফেনাগুলো সৃষ্টি হচ্ছে, তাই এখানে তোমার ফেনাগুলো অর্থাৎ গ্যাসীয় উপাদানগুলো তোমার কি তরল পদার্থের মধ্যে অর্থাৎ সাবান পানির মধ্যে কি বিস্তৃত আছে। তাই আমি এখানে বলবো যে ফোমের তোমার বিস্তার মাধ্যম হচ্ছে তরল আর বিস্তৃত দশা হচ্ছে গ্যাস, এবং এটার উদাহরণ হতে পারে কি সাবানের ফেনা। আমি কলয়েড সিস্টেম কি ধরনের কলয়েড সিস্টেম লিখেছি, কঠিন ফোম। কঠিন ফোমটা হচ্ছে এমন একটা কলয়েড সিস্টেম যার বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন আর বিস্তৃত দশা হচ্ছে গ্যাস, অর্থাৎ কঠিন মাধ্যমে গ্যাসীয় উপাদানগুলো কি থাকবে, বিস্তৃত থাকবে। তাহলে সেটার উদাহরণ হতে পারে কি কেক। ঠিক আছে, আমরা যখন কেক ওভেনে কি বেক করি তখন তোমার কি কেকটা ফুলে উঠে। ঠিক আছে, কেকটা ফুলে উঠে মানে কি ভেতরে তোমার কি গ্যাসটাকে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, তাহলে কেকটা তোমার কঠিন পদার্থ, এর ভেতরে যে গ্যাসীয় কণাগুলো আছে সেগুলো তোমার কি ওই কঠিন পদার্থের মধ্যে বা পুরো কেকটার মধ্যে কি থাকে, বিস্তৃত থাকে। তাই এখানে বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন আর বিস্তৃত দশা মানে যেই উপাদানটা তোমার বিস্তৃত আছে অর্থাৎ গ্যাসীয় কণাগুলো হচ্ছে যে তোমার কি গ্যাস। ঠিক আছে, বিস্তার দশা হচ্ছে গ্যাস। ঠিক আছে, তাহলে উদাহরণ হচ্ছে কি কেক। কেক হচ্ছে তোমার কি কঠিন ফোম যার বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন আর বিস্তৃত দশা হচ্ছে কি গ্যাস। বিস্তার মাধ্যম গ্যাস আর হচ্ছে বিস্তৃত দশাও গ্যাস। যদি বিস্তার মাধ্যমও গ্যাস এবং বিস্তৃত দশাও গ্যাস হয় তাহলে আমরা কোনো কলয়েড সিস্টেম বা এর কোনো উদাহরণ পাই না বা কোনো কলয়েড সিস্টেমই পাই না। কেন পাই না? এর কারণ হচ্ছে যদি কোনো গ্যাসীয় পদার্থকে অপর একটি গ্যাসীয় পদার্থের সাথে আমরা কি করি, মিশ্রিত করে দেই, তাহলে ওটা সমসত্ব মিশ্রণ তৈরি হয়ে যাবে। আমরা আগেই বলেছিলাম যে কলয়েডের ক্ষেত্রে যে কলয়েড হচ্ছে কি একটা অসমসত্ব মিশ্রণ। ঠিক আছে, অসমসত্ব মিশ্রণ মানে কি, যে এখানে দুটো উপাদান বা দুটো দশা বা দুটো ফেজ তোমার কি থাকবে, অমিশ্রণীয় অবস্থায় থাকে, একটার সাথে আরেকটাই মিশে যেতে পারবে না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে কি গ্যাসের ক্ষেত্রে দুটোই যদি তোমার বিস্তৃত মাধ্যম আর বিস্তৃত দশা যদি গ্যাস হয় তাহলে দুটোই মিলে তোমার কি সমসত্ব মিশ্রণ তৈরি হয়ে যায়। এরা কিন্তু পৃথকভাবে থাকে না। তুমি যে কোনো উপাদান যে কোনো অনুপাতেই তুমি গ্যাস একটার সাথে আরেকটা গ্যাস মিশ্রিত করো না কেন, এটা কিন্তু মানে সমসত্ব মিশ্রণ তৈরি করে ফেলবে, মিশ্রণীয় হয়ে যাবে। ঠিক আছে, পুরোপুরি মিশ্রণীয় হয়ে যাবে। তাই আমি এমন কোনো কলয়েড সিস্টেম পাই না। ঠিক আছে, কারণ কলয়েড সিস্টেম হতে গেলে অবশ্যই অসমসত্ব মিশ্রণ তৈরি করতে হবে। এর আগে আমরা যতগুলো উদাহরণ পড়েছি সবগুলোই কিন্তু, যেমন তেলে পানি, তেলে পানিতেও পানি আর তেল কি পৃথকভাবে আছে। তারপর কেকের মধ্যে কঠিন ফোম যেটা বলেছি, কেকের মধ্যে কি কেক আর হচ্ছে তোমার ওই গ্যাসীয় কণাগুলো পৃথকভাবে আছে, এরা কিন্তু একটা একটার সাথে মিশে যাচ্ছে না। তারপর হচ্ছে বায়ুতে ভাসমান ধূলিকণা, ঠিক আছে, এগুলোও কিন্তু তোমার কি একটা একটা থেকে পৃথক থাকতেছে, অসমসত্ব মিশ্রণ তৈরি করছে। ঠিক আছে, তাই ওইগুলোকে আমরা কি বলতে পারি, কলয়েড সিস্টেম বলতে পারি। কিন্তু দুটোই যদি গ্যাসীয় উপাদান হয় তখন দেখা যায় সেক্ষেত্রে সমসত্ব মিশ্রণ তৈরি হয়ে যায়। তাই সেই কারণে আমি, যেহেতু এটা কলয়েডের রুলস বা বৈশিষ্ট্য মানছে না, তাই আমি এখানে কোনো কি কলয়েড সিস্টেম পাবো না বা এটার কোনো উদাহরণও পাবো না। তাহলে আশা করি যে তোমরা কলয়েডের শ্রেণী বিভাগটা, যে বিস্তার দশা এবং বিস্তার মাধ্যম কি হতে পারে, মানে কঠিন হতে পারে নাকি তরল হতে পারে, কঠিন তরল হলে কি হতে পারে বা কি ধরনের কলয়েড সিস্টেম গুলো আমরা পাই এবং সেগুলোর উদাহরণ কি, সেই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। আজকে আমার আলোচনার বিষয় ছিল এতটুকু পর্যন্তই। আমি আমার লেকচারটি এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।